এটাকে আরজি করের দ্বিতীয় রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আরজি করের সময় আমরা দেখেছিলাম বিভিন্ন স্ট্রিং অপারেশন, কারা করেছিলেন সঠিক সময় সবাই জানতে পারবে। যারা যারা ওখানকার সরকারি কর্মচারী তাদেরকে হস্টেজ করে রেখে মাননীয় মুখ্যমন্ত্রীকে আসতে বলা, এটা তো জঙ্গিরা করে। বিকাশ ভবনের অধিকার নেই আপনাদের পরীক্ষা দেবার, নির্দেশিকাকে রদ করে দেবার। তাহলে এই নির্দেশিকাকে যদি রদ করাতে হয় তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে আন্দোলন করুন। বিকাশ ভবনের দরজা ভেঙেছেন ওনারা, কেউ বলেছে পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেবো। ডিআই অফিসগুলো সরকারি সম্পত্তি, কারা সরকারি সম্পত্তি জ্বালানোর কথা বলে? আমি বলছি মুর্শিদাবাদে ওয়াক অফ আন্দোলনকে কেন্দ্র করে যারা সরকারি সম্পত্তি জ্বালাচ্ছে তারা দুষ্কৃতী, তারা জঙ্গি। এসসি চেয়ারম্যানকে যে বলছে মাইকিং করে যে আপনি বেরোবেন না, আপনি বেরোলে আপনার জীবনের নিশ্চয়তা আমরা দিতে পারবো না, তো তাদেরকে কি কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ মিষ্টি খাওয়াবে না পুষ্পস্তবক দিয়ে সাদরে বরণ করবে? যে মাননীয় মুখ্যমন্ত্রী, মহামান্য শিক্ষামন্ত্রী তারা কেন পরীক্ষা দেবেন না, আমরা কেন পরীক্ষা দেব? আমি তাদেরকে আশ্বস্ত করে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী, মহামান্য শিক্ষামন্ত্রী এনারা প্রত্যেকে প্রতি 5 বছর অন্তর পরীক্ষা দেন এবং পরীক্ষা দিয়ে প্রথম স্থান অধিকার করেন। আর যারা তার বিরুদ্ধে থাকে তারা শুধু ফেল করে না, তারা এমনভাবে ফেল করে যে পরে মুখ দেখাতে পারে না, শূন্য হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। তারা কার্যত ওখানে যে 55-60টা অফিস, সেখানে যে 500,000 লোক চাকরি করছেন তাদেরকে হস্টেজ করছেন এবং করে বলছেন এবার মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী আসুন। আপনারা এমন কোনো কার্যকলাপ করছেন যেটাতে আমরা অদ্ভুত মিল পাচ্ছি ধ্বংসাত্মক কার্যকলাপের সাথে। বিজেপির এই বিষয়ে কথাই বলা উচিত না। বিজেপি নেতা আরএসএস করা দিলীপ ঘোষ ব্যর্থহীন ভাষায় বলেছেন সংবাদ মাধ্যমে। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায়া থেকে কেউ দুর্নীতি করেছে, তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। আমি আপনাকে ছবি পাঠিয়ে দেবো, আমার বাড়ি থেকে 350 মিটার দূরত্বের একটি মুরগির দোকান। সেই মুরগির দোকানের মুরগি বিক্রেতা ঘটনাচক্রে বিজেপি কর্মী, সে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়েছে, আমি টেট প্রশিক্ষিত এবং যোগ্য, তাও আমি কেন বঞ্চিত। প্ল্যাকার্ড ঝুলিয়ে সে গেছে, সেই আন্দোলনের মঞ্চে বসে আছে, আমার কাছে ছবি আছে। পুলিশকে বাধ্য করবেন না আপনাদের ওপর লাঠিচার্জ করতে। পুলিশের কোনো ইচ্ছা নেই এই প্রচণ্ড গরমের মধ্যে ঘেমে নেই আপনাদেরকে মারধর করবে। আপনারা রাজ্য সরকারের প্রতি আস্থা রাখুন। রাজ্য সরকার কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, প্রশান্ত ভূষণ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের আপনাদের স্বার্থে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছে, পার্থ চ্যাটার্জিকে বাঁচানোর জন্য নয়। পার্থ চ্যাটার্জি এবং তার তৎকালীন সহযোগী যারা এই অনিয়ম বেনিয়ম দুর্নীতির সাথে যুক্ত, যারা দায়ী, তারা উচ্ছন্নে যাক, চুলোয় যাক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। গত 7 তারিখ থেকে বিকাশ ভবনের বাইরে অবস্থানে রয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। গতকাল একদম পরিস্থিতি যেন উত্তাল হয়ে ওঠে, যেমনটা দেখা যায় যে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষক শিক্ষিকাদের ওপর এবং এমনটাই অভিযোগ কিন্তু চাকরিহারাদেরও। কি বলবেন এই বিষয় নিয়ে? না, পুলিশ, রাজ্য সরকার এই চাকরি যারা হারিয়েছেন তাদের প্রতি অত্যন্ত সংবেদনশীল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তারাও মানুষ, তাদের প্রত্যেকের ধৈর্যের সীমা পরিসীমা আছে। আজ এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার আইপিএস এবং এডিজি ল অ্যান্ড অর্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ জাভেদ শামীম আইপিএস চাবুক সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানে তারা পুরো বিষয়টা স্পষ্ট করেছেন। দেখুন, আমরা তো দেখেছি যে এই চাকরি হারা যারা, তাদের একাংশ যেমন রাজ্য সরকারকে প্রথম থেকেই কাঠগড়ায় তুলেছিলেন, আবার তাদের একাংশই রাজ্য সরকারের প্রতি, মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর প্রতি সম্পূর্ণ আস্থা দেখিয়েছিলেন এবং রাজ্য সরকার তাদের প্রতি সংবেদনশীল হয়েই তাদের স্বার্থে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ফাইল করেন। এটা তো পার্থ চ্যাটার্জিকে বাঁচানোর জন্য করা হয়নি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, প্রশান্ত ভূষণদের মতো আইনজীবীরা রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এই মামলাটির পক্ষে দাঁড়াচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়কে বাঁচানোর জন্য নয়, এই চাকরি হারাদের যারা যোগ্য তাদের চাকরি বাঁচানোর জন্য। এবং রাজ্য সরকারের রিভিউ পিটিশনের ওপর ভিত্তি করেই কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত তাদেরকে বহাল রাখা হয়েছে। এবার 31শে ডিসেম্বরের পরে ভবিষ্যৎ কী হবে, বা 31শে ডিসেম্বরের আগে যদি কোনো ওয়ে আউট বেরিয়ে আসে, তার কারণ হচ্ছে সবটাই তো এখন সম্ভাবনা। অভিজিৎ গাঙ্গুলি হাইকোর্টের বিচারপতি থাকাকালীন একটি মামলায় রায় দিলেন, সেই রায় সুপ্রিম কোর্টের তৎকালীন মহামান্য প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্থগিত করে দিলেন।
সেই স্থগিতাদেশকে পুনরায় পরবর্তী এবং যিনি শেষবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন সঞ্জীব খান্না, তিনি সেই স্টে অর্ডার তুলে দিলেন এবং হাইকোর্টের রায়কে বহাল রাখলেন। আবার আপনারা জানেন গত পরশুদিন খুব সম্ভবত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিবর্তিত হয়েছে, তার এজলাসে মামলা। এমনটা তো হতেই পারে যে তিনি মানবিকতার খাতিরে এবং ল অফ ন্যাচারাল জাস্টিস অনুযায়ী যোগ্য অযোগ্যের তালিকা পুনরায় বিভাজন করার এবং বিবেচনা করার সুযোগ দিলেন এবং তার ফলে যারা প্রকৃতই যোগ্য, যারা দাগি নয়, যারা টেম্পটেড নয়, অর্থাৎ যে তালিকা ইতিমধ্যেই রাজ্যের জেলায় জেলায় প্রতিটি ডিআই অফিসে পৌঁছে গেছে। এটা নিশ্চিতভাবে প্রত্যেকে জানেন যে যেই দিন 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহালের নির্দেশ দেওয়া হলো, সেই দিন এই নির্দেশিকাও দেওয়া হয়েছিল যেন এই যে কারা টেম্পটেড নয় সেই তালিকা প্রতিটি জেলার ডিআই অফিসে পাঠিয়ে দেওয়া হয়। তো আমরা সংবাদ মাধ্যম সূত্রেই দেখেছি যে ডিআই অফিসে যে তালিকা পাঠানো হয়েছে তার মধ্যে এমন অনেকের নাম নেই যারা নিজেদেরকে যোগ্য দাবি করে আন্দোলন করছেন। এবং ডিআই অফিস অভিযান, সরকার সঠিকভাবে যোগ্য অযোগ্যটা তারা করছে না, সরকারের জন্যই এত সময় নষ্ট হচ্ছে। আমি বলছি ডিআই অফিস অভিযান যেদিন গোটা রাজ্য জুড়ে হলো সেদিন শুধুমাত্র কসবাতে সমস্যা হয়েছিল। কেন শুধু কসবায়, কেন অন্য কোথাও কেন কোনো সমস্যা হয়নি? কারণ আপনারাই দেখিয়েছেন এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে ভিডিও দেখানো হয়েছে যে কসবার ডিআই অফিসে কেউ কেউ বলেছে, আমার কাছে সেই রেকর্ডিং আছে, আপনি যদি বলেন আমি শুনিয়ে দিতে পারি আপনার বুমে, যে কেউ কেউ বলেছে পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেবো। ডিআই অফিসগুলো সরকারি সম্পত্তি, কারা সরকারি সম্পত্তি জ্বালানোর কথা বলে? আমি বলছি মুর্শিদাবাদে ওয়াক অফ আন্দোলনকে কেন্দ্র করে যারা সরকারি সম্পত্তি জ্বালাচ্ছে তারা দুষ্কৃতী, তারা জঙ্গি। তাহলে কসবার ডিআই অফিসটাকে যে পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেবো বলেছে সেও দুষ্কৃতী, সেও জঙ্গি। আপনি খোঁজ নিয়ে দেখুন সেই আন্দোলনে আছে। এই যে মিছিল হবে সে ওই মিছিলে হাঁটতেও পারে এবং মিছিল হচ্ছে। হ্যাঁ, এবং একই সাথে আরও আমি আপনাকে বলছি এই যে এটা তো প্রথমবার নয়। আপনি যেমনটা বললেন যে এই আপনার বিকাশ ভবনের সামনে যে আন্দোলন চাকরি হারাদের, এই আন্দোলন তো কয়েক মাস আগে থেকে চলছে, প্রায় সুপ্রিম কোর্টের রায় আসার পর থেকেই চলছে। সেখানে আমরা কাউকে বলতে শুনেছি, এসএসসি চেয়ারম্যানকে, তিনি হুঁশিয়ারি দিচ্ছেন মাইক্রোফোনে, আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে, যে আপনি বেরোবেন না, আপনি বেরোলে আপনার জীবন শেষ হয়ে যেতে পারে, আমরা আপনার সাথে কি করব আপনার কোনো আইডিয়া নেই। রেকর্ডিং আছে। ওখানে কারা আন্দোলন করছে? কি বলছেন যে আন্দোলন হিংসাত্মক? অ্যাবসলিউটলি হিংসাত্মক, প্রমাণ আছে। আমি প্রমাণ ছাড়া কথা বলছি না, প্রমাণ আছে। আপনি যদি বলেন সেই প্রমাণ আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করব, আপনি আমার ভিডিও যখন আপনাদের পোর্টালে চালাবেন সেই প্রমাণ সহ চালান, আমার কথার পাশে ওই প্রমাণগুলো রাখুন। এসএসসি চেয়ারম্যানকে যে বলছে মাইকিং করে যে আপনি বেরোবেন না, আপনি বেরোলে আপনার জীবনের নিশ্চয়তা আমরা দিতে পারবো না, তো তাদেরকে কি কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ মিষ্টি খাওয়াবে না পুষ্পস্তবক দিয়ে সাদরবরণ করবে? কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ যে ওখানে নিজেদের সংযম বজায় রেখে শুধুমাত্রই লাঠিচার্জ করেছে, এর থেকে বেশি কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, তার জন্য প্রশাসনকে আমরা কুর্নিশ জানাচ্ছি। মানে কলকাতা পুলিশের গতকালের ভূমিকাতে আপনি সম্মত জানান? অ্যাবসলিউটলি সম্মত। তার কারণ হচ্ছে আজকে সাংবাদিক সম্মেলন করে স্পষ্টত জানানো হয়েছে, আর আমরা তো দেখেছি ওখানে যত অফিস আছে, যত কর্মচারী আছে, কার্যত প্রত্যেককে অবরুদ্ধ করে দেওয়া হয়েছিল। এটা কোথাকার শান্তিপূর্ণ আন্দোলন? এটা তো এক প্রকারের হস্টেজ করে রাখা। আমি অফিস ফেরতা যারা যারা অফিস থেকে বাড়ি ফিরবেন তারাও প্রত্যেকে সরকারি কর্মচারী, কই তারা তো সহানুভূতিশীল হলেন না ওনাদের প্রতি? কারণ ওনারা জানেন যে হোয়াট ইজ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেনিং। যারা চাকরি হারাচ্ছেন তারাও সরকারি কর্মচারী, যাদেরকে তারা আটকে রাখছেন তারাও সরকারি কর্মচারী। তারা কার্যত ওখানে যে 55-60টা অফিস, সেখানে যে 500,000 লোক চাকরি করছেন তাদেরকে হস্টেজ করছেন এবং করে বলছেন এবার মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী আসুন আমাদের সাথে দেখা করে, তারা পরীক্ষা দেবে না। হ্যাঁ, এবার এই নতুন করে পরীক্ষা দেবে না কিংবা বিকাশ ভবনের সামনে ধর্ণা দেওয়া, এগুলো আমরা আগেও দেখেছি, কিন্তু বিকাশ ভবনে ধর্ণা দেখিনি আমরা, ধর্ণাটা স্বাস্থ্য ভবনে দেখেছি। আরজিকর আন্দোলন
এবং এই যে চাকরিহারাদের আন্দোলন, এর এক অদ্ভুত সমাপতন রয়েছে। কীরকম সমাপতন আমি ক্যাটাগরিক্যালি আপনাকে বলতে পারি। আরজি করের ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশ ছিল যে আপনারা আন্দোলন চালান কিন্তু কর্মবিরতি তুলে নিন, আপনারা কাজে ফিরুন। ওনারা সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তাররা সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির নির্দেশিকাকে লঙ্ঘন করে নিজেদের মতো কর্মবিরতি চালিয়ে গিয়েছিলেন। এক্ষেত্রেও সুপ্রিম কোর্টের নির্দেশিকা আছে যে আপনাকে পরীক্ষায় বসতে হবে। তো আমি বলছি সুপ্রিম কোর্টের এই যে নির্দেশিকা পরীক্ষায় বসতে হবে, এই নির্দেশিকা পাল্টে দেবার ক্ষমতা কি বিকাশ ভবনের আছে? যদি বিকাশ ভবনের নির্দেশিকা পাল্টানোর ক্ষমতা থাকে তাহলে আপনারা স্বচ্ছন্দে বিকাশ ভবনের সামনে আন্দোলন করুন, আমাদের কোনো বক্তব্য নেই। এবং আজকে সুপ্রতিম সরকার আইপিএস জানিয়েছেন যে আন্দোলন শান্তিপূর্ণ হোক, কোনো সমস্যা নেই, কিন্তু প্রশাসনকে ব্ল্যাকমেল করা, যারা যারা ওখানকার সরকারি কর্মচারী তাদেরকে হস্টেজ করে রেখে মাননীয় মুখ্যমন্ত্রীকে আসতে বলা, এটা তো জঙ্গিরা করে। জঙ্গিরা প্লেন ক্যাপচার করে, সেখানকার যারা যাত্রী তাদেরকে হস্টেজ করে বলে আমাদের ওকে ছেড়ে দাও, অমুক আমাদের সাথী তাকে ছেড়ে দাও। জঙ্গির সঙ্গে তুলনা করছেন চাকরিহারাদের? আমি তুলনা করছি না, কিন্তু কোথাও একটা সমাপতন হচ্ছে। এটা কেন? ওনারা তো শিক্ষক, আজকে ওনাদের চাকরি নেই। আমি ব্যক্তিগতভাবে আমার দল, আমার সরকার তাদের প্রতি 100% সহানুভূতিশীল, কিন্তু ওনাদের চাকরি না থাকলে ওনারা শিক্ষক, এই সত্তাটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। ওনাদের চাকরি না থাকতে পারে, কিন্তু ওনারা প্রাইভেট টিউশনটা তো দিচ্ছেন। হয়তো এখনও তো ছাত্রছাত্রীরা ওনাদের কাছে পড়াশোনা করেন। তাহলে কেন আপনারা এমন কোনো কার্যকলাপ করছেন যেটাতে আমরা অদ্ভুত মিল পাচ্ছি ধ্বংসাত্মক কার্যকলাপের সাথে? একদিকে আপনারা সমাজ গড়ার কথা বলছেন, অন্যদিকে আপনারা সমাজ ধ্বংস করার বার্তা দিচ্ছেন আপনাদের আন্দোলনের মাধ্যমে। আন্দোলন কই? এতদিন ধরে ওনারা আন্দোলন করেছেন বিকাশ ভবনের সামনে, সেখানে তো কোনো সমস্যা হয়নি, লাঠিচার্জ তো হয়নি। গতকালকেই কেন হলো? তারা বলছেন বহিরাগতরা এসে কিন্তু সেখানে টেনশন সৃষ্টি করার চেষ্টা করেছিল। হ্যাঁ, অ্যাবসলিউটলি বহিরাগতরা এসছে, এবং ওনাদের একাংশ, সবাই নয়, ওনাদের একটি ক্ষুদ্র অংশ যারা সিপিএম বিজেপির ক্যাডার, তারা বহিরাগত নিয়ে এসেছিল অশান্তি সৃষ্টি করতে। আমি তো বলছি তো সেগুলো যাচাই করা হোক। যদি নির্দিষ্টভাবে সব্যসাচী তত্ত্বের কথা বলা হয়, সব্যসাচী তত্ত্বের কিছু রিয়াকশন সেখানে দ্বিমত নিশ্চিতভাবে আছে, অস্বীকার করার জায়গা নেই, কিন্তু আবার কিছু রিয়াকশন সব্যসাচী তত্ত্ব আসছেন তাকে চোর চোর বলে দাগিয়ে দেওয়া। আর কারা আক্রমণ করছে? যাদের কাছে 2021 সালে সব্যসাচী তত্ত্ব সম্পদ ছিল, যাদের টিকিটে বিধাননগরে সব্যসাচী দত্ত ক্যান্ডিডেট ছিল আমাদের সুজিতদার এগেনস্টে, তারা সব্যসাচী দত্তকে চোর চোর বলে সম্বোধন করছে। অধিকার আছে করার। আমি 2-3টে কথা বলতে বাধ্য হচ্ছি। তো প্রথমত হচ্ছে এই আন্দোলন, এটা বিকাশ ভবনে কেন? আপনাদের আন্দোলন সিদ্ধার্থ মজুমদার বর্তমান এসএসসি চেয়ারম্যান তার এগেনস্টে কেন? তার আমলে তো আপনাদের এই অনিয়ম হয়নি, অনিয়ম হয়েছে সুবীরেশ ভট্টাচার্যের আমলে। এই অনিয়ম যখন হয়েছে তখন এসএসসি চেয়ারম্যানের নাম সুবীরেশ ভট্টাচার্য, সেই সুবীরেশ ভট্টাচার্যকে সিবিআই গ্রেপ্তার করলো। এত অসাধারণ তদন্ত করেছেন সিবিআই এর আধিকারিকরা, বর্তমানে সুবীরেশ ভট্টাচার্য কোর্টের অর্ডারে জামিনে মুক্ত। তা আপনারা নিজাম প্যালেসে গিয়ে আন্দোলন করুন, আপনারা নিজাম প্যালেসে গিয়ে সিবিআই অফিসারদের বলুন যে আপনারা কি তদন্ত করলেন। যার আমলে আমাদের এই অনিয়ম বেনিয়ম দুর্নীতি হোয়াট এভার হলো, তিনি জামিনে মুক্ত হয়ে গেলেন। ওনারা আর্থিক দুর্নীতির তদন্ত, যদি কোনো আর্থিক তছরূপ হয়ে থাকে তার তদন্ত করছে ইডি। বিকাশ ভবনের ঢিলছোড়া দূরত্বে সিজিও কমপ্লেক্স, যান আন্দোলন করুন। আপনারা বলছেন পরীক্ষা দেবেন না, সুপ্রিম কোর্টের রায় মানবেন না। সুপ্রিম কোর্টের রায় যদি না মানেন, পরীক্ষা যদি না দেন, আপনাদের পরীক্ষা রদ করতে পারে সুপ্রিম কোর্ট, যে অর্ডার দিয়েছে। বিকাশ ভবনের অধিকার নেই আপনাদের পরীক্ষা দেবার, নির্দেশিকাকে রদ করে দেবার। তাহলে এই নির্দেশিকাকে যদি রদ করাতে হয় তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে আন্দোলন করুন। বিকাশ ভবনের দরজা ভেঙেছেন ওনারা, আপনারা দেখেছেন, ঠিক আছে? ব্যারিকেড টপকে এসে দরজা ভাঙার চেষ্টা করেছেন। যারা প্রথম দিন থেকে এই মামলায় ক্যালকাটা হাইকোর্ট পরবর্তীকালে সুপ্রিম কোর্টে এই দাবি রেখেছে কোনো যোগ্য অযোগ্য নয়, গোটা প্যানেল বাতিল করতে হবে, বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা,
বিকাশ ভবনের দরজাটা না ভেঙে বিকাশ ভট্টাচার্যের বাড়ির দরজাটা ভাঙুন যদি সম্ভব হয়। আমি উস্কানি দিচ্ছি না, কিন্তু আমি এটা বলতে চাইছি যে সঠিক জায়গায় আন্দোলন করুন। এই প্রচণ্ড গরমের মধ্যে ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়ে আপনারা ভুল জায়গায় পণ্ডশ্রম করছেন। কারণ বিকাশ ভবনের ক্ষমতা নেই আপনাদের পরীক্ষা দেওয়া বা পরীক্ষা নেওয়াটাকে আটকে দেয়, এই ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে। আচ্ছা, যেখানে একদিকে বিকাশ ভবনকে ঘিরে একটা উত্তাল পরিস্থিতি, সেখানে অন্যদিকে আজকে সুপ্রিম কোর্টে একটা বড় ধাক্কা খেলো রাজ্য। সেখানে ডিএ মামলা ইতিমধ্যে রাজ্যকে 4 সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। 4 সপ্তাহের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের 25% ডিএ দিতে হবে আগামী শুনানি পর্যন্ত, যেখানে আগামী শুনানি আমরা জানি যে আগস্ট মাস পর্যন্ত। 25% ডিএটা আমার মনে হয় একদম খুব স্পেসিফিক্যালি কেন্দ্রীয় হারে যে ডিএ সেই হিসাবের সাথে একাত্ম করে দেওয়া হয়েছে, সেই হিসাব অনুযায়ী 25%। দেখুন, ডিএ শব্দের ফুল ফর্ম হচ্ছে ডিয়ারনেস অ্যালাওয়েন্স, বাংলা করলে দাঁড়ায় মহার্ঘ ভাতা। এই ভাতা এমন একটি জিনিস যিনি দিচ্ছেন তার ওপর নির্ভর করে তিনি কতটা ভাতা দেবেন। কিন্তু নির্দিষ্টভাবে যখন মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশিকা এসছে, সেই নির্দেশিকাকে তো অমান্য করার কোনো জায়গা নেই। যদি প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করার সুযোগ থেকে থাকে, আমার বিশ্বাস রাজ্য সরকার নিশ্চিতভাবে আইনি বিষয়গুলি খতিয়ে দেখবেন। আর যদি সেখানে ভিন্ন কোনো বক্তব্যের জায়গা না থাকে, যদি এর ঊর্ধ্বে কোনো নতুন করে অ্যাপিলের জায়গা না থাকে, তাহলে রাজ্য সরকার তো সেটা দিতে বাধ্য, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এগুলো সবটাই আইনি বিষয়, এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমার বিশ্বাস এই বিষয়ে সাংবাদিক সম্মেলন বা নির্দিষ্ট বার্তা দেবেন, তার আগে কনক্লুশনে আসা উচিত নয়। তারা বলছেন যে ইতিমধ্যে যে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের তরফ থেকে বলা হতো যদি 4 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের যে রায় দেওয়া হয়েছে সেই রায় অনুযায়ী যদি তাদের মহার্ঘ ভাতা বাড়ানো না হয় বা দেওয়া না হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। হ্যাঁ, বৃহত্তর আন্দোলন মানে কি? ওনারা তো আন্দোলন করছেন, এর থেকে কি বৃহত্তর আন্দোলন করবেন? বাংলাকে জ্বালাবেন? জ্বালিয়ে দিন সম্ভব হলে। 2024-এর নির্বাচন আসছে, বাংলার মানুষ উত্তর দেবে। শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার প্রত্যেকের আছে, সেটা বৃহত্তর হোক বা ক্ষুদ্রতর, কিন্তু হুমকি হুঁশিয়ারি কাম্য নয়। এই যে যারা চাকরি প্রার্থী, আমি চাকরি হারাদের কথা বলছি না, যারা চাকরি প্রার্থী অনেকে তো এখনও বসে আছেন, আন্দোলন করছেন। আমি আপনাকে ছবি পাঠিয়ে দেবো, আমার বাড়ি থেকে 350 মিটার দূরত্বের একটি মুরগির দোকান। সেই মুরগির দোকানের মুরগি বিক্রেতা ঘটনাচক্রে বিজেপি কর্মী, সে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়েছে, আমি টেট প্রশিক্ষিত এবং যোগ্য, তাও আমি কেন বঞ্চিত। প্ল্যাকার্ড ঝুলিয়ে সে গেছে, সেই আন্দোলনের মঞ্চে বসে আছে। আমার কাছে ছবি আছে, আমার পাড়ার মুরগি দোকানের মুরগি বিক্রেতা। এগুলো সিপিএম বিজেপির ক্যাডার, এবং বাংলার মানুষের বিরুদ্ধে বিগত দিনেও রায় দিয়েছেন, ভবিষ্যতেও দেবেন। আপনি বলছেন ইচ্ছাকৃতভাবে গেছে? একাংশ, সবাই নয়। আমরা ধরে নিচ্ছি বেশিরভাগ যোগ্য, আমরা ধরে নিচ্ছি বেশিরভাগ চাকরি প্রার্থী এবং চাকরিহারা যোগ্য, কিন্তু নিশ্চিতভাবে এর মধ্যে একাংশ আছে যে একাংশ রাজনৈতিক মদতপুষ্ট হয়ে বিপথে পরিচালিত হচ্ছেন, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এবং অত্যন্ত সুনির্দিষ্টভাবে আমি যেমনটা বলছিলাম, এই আরজি করের আন্দোলনের সাথে এই আন্দোলনের অদ্ভুত সমাপতন, অদ্ভুত মিল আছে। ওনারা সুপ্রিম কোর্টের রায় মেনে কর্মবিরতি তুলতে চাননি, এনারা সুপ্রিম কোর্টের রায় মেনে পরীক্ষা দিতে প্রস্তুত নন। দ্বিতীয়ত, আমি দেখলাম গতকাল একজন বলছিলেন সংবাদ মাধ্যমের সামনে যে মাননীয় মুখ্যমন্ত্রী, মহামান্য শিক্ষামন্ত্রী তারা কেন পরীক্ষা দেবেন না, আমরা কেন পরীক্ষা দেব। আমি তাদেরকে আশ্বস্ত করে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী, মহামান্য শিক্ষামন্ত্রী এনারা প্রত্যেকে প্রতি 5 বছর অন্তর পরীক্ষা দেন এবং পরীক্ষা দিয়ে প্রথম স্থান অধিকার করেন। আর যারা তার বিরুদ্ধে থাকে তারা শুধু ফেল করে না, তারা এমনভাবে ফেল করে যে পরে মুখ দেখাতে পারে না, শূন্য হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। প্রতি 5 বছর অন্তর মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, গোটা ক্যাবিনেট, সমস্ত বিধায়ক, সাংসদরা সঠিক সময় যে পরীক্ষা দেন, সেই পরীক্ষা দিতে তো তারা পিছু পা হন না, তারা পরীক্ষা দিতে চান। সেই পরীক্ষা নির্বাচন। আজ যদি নির্বাচন সংগঠিত হয়, যদি আজকে নোটিফিকেশন করে বলা হয় আগামী 10 দিনের মধ্যে নির্বাচন, তৃণমূল কংগ্রেস প্রস্তুত। তা আপনারা আপনাদের বুকের পাটা দেখিয়ে দিন। আপনারা যে পরীক্ষার কথা বলছেন, আপনারা বলেছেন কোট আনকোট, ওনারা বলেছেন, আপনারা জানেন। ওনারা কেন পরীক্ষা দেবেন না? দেবেন তো, 26-এ দেবেন, 1 বছরও সময় নেই।
নিশ্চিতভাবে পরীক্ষা দেবেন, দিতে বাধ্য ওনারা। তেমন আপনারাও দিন যদি সত্যিই যোগ্য হয়ে থাকেন। আর যদি আপনারা পরীক্ষা না দিতে চান, কোনো আক্রমণের বিষয় না, আপনারা রাজ্য সরকারের প্রতি আস্থা রাখুন। রাজ্য সরকার কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, প্রশান্ত ভূষণ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের আপনাদের স্বার্থে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছে, পার্থ চ্যাটার্জিকে বাঁচানোর জন্য নয়। পার্থ চ্যাটার্জি এবং তার তৎকালীন সহযোগী যারা এই অনিয়ম বেনিয়ম দুর্নীতির সাথে যুক্ত, যারা দায়ী, তারা উচ্ছন্নে যাক, চুলোয় যাক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এমন শাস্তি হোক পার্থ চট্টোপাধ্যায়দের, যাতে ভবিষ্যতে এই ধরনের অনিয়ম বেনিয়ম করে এই মানুষগুলোকে পথে বসানোর ধৃষ্টতা, অপধৃষ্টতা, দুঃসাহস কেউ না দেখাতে পারে। কিন্তু এর দায় তৃণমূল কংগ্রেসের নয়, এর দায় রাজ্য সরকারের নয়, এর দায় তৃণমূল কংগ্রেস কিংবা রাজ্য সরকারের নয়। তার কারণ বিগত দিনে এই ধরনের ঘটনা যখন ঘটেছে, গোটা সরকার তো দায় নেয়নি। 1993 এবং 96 সালে অবিভক্ত মেদিনীপুরের 2200 শিক্ষকের প্যানেল, সিপিএম সরকার, জ্যোতি বোস মুখ্যমন্ত্রী, 2012 সালে ক্যালকাটা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ সেই প্যানেলকে বাতিল করে। গোটা সিপিএম দল দায় নিয়েছে? সিপিএম তখন বিরোধী দল, সবে সবে বিরোধী হয়েছে, তখনও বুদ্ধবাবু সুস্থ, তিনি দায় নিয়েছেন? 69,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে উত্তরপ্রদেশে, আপনারা জানেন। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী দায় নিয়েছেন? তো গোটা বিজেপির দায় নেওয়া উচিত, নরেন্দ্র মোদীর অবধি দায় নেওয়া উচিত। নিয়েছেন? 10,323 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে ত্রিপুরায়, মানিক সরকার মুখ্যমন্ত্রী, সিপিএম দায় নিয়েছে? আর এই মামলায় তখন বিকাশ ভট্টাচার্য সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিল 10,323 জনের প্যানেল বাতিল করবেন না, এর মধ্যে যোগ্যরাও আছে, তাদেরকে সুযোগ দিন। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, যেহেতু পশ্চিমবঙ্গে ওরা নিশ্চিহ্ন, তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অ্যাপিলের সুযোগ দেওয়ার কথা বলা হবে না, গোটা প্যানেল বাতিল করার কথা বলা হবে। আমি বলছি, চ্যালেঞ্জ করছি, আমি অর্পণ ব্যানার্জি, আমি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ করছি। আমি দলের পক্ষ থেকে তো করতে পারি না, কারণ দল মমতা বন্দ্যোপাধ্যায়, দল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এটুকু বলতে পারি, যদি 1993 এবং 96 এর অবিভক্ত মেদিনীপুরের 2200 শিক্ষকের প্যানেল, যা 2012 বাতিল হয়, সিপিএম সরকারের আমলের প্যানেল, সেই প্যানেল বাতিল হবার দায় যদি গোটা সিপিএম দল নেয়, যদি 10,323 জন যারা ত্রিপুরায় চাকরিহারা, সুপ্রিম কোর্টের রায়, সিপিএম আমলে চাকরি পেয়েছিলেন, সেই প্যানেল বাতিল হয়েছিল, যদি সেই অনিয়ম বেনিয়মের দায় সিপিআইএম দলগতভাবে নেয়, যদি আদিত্যনাথের সরকারের আমলে উত্তরপ্রদেশ 69,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল, চাকরিহারা 69,000, 26,000-এর দ্বিগুণের দ্বিগুণ, সেই দায় যদি নরেন্দ্র মোদী সহ গোটা ভারতীয় জনতা পার্টি নেয়, উত্তরপ্রদেশ সরকার নেয়, তারা যদি সাংবাদিক সম্মেলন করে, জনসভায়, মঞ্চ থেকে, যারা যারা বিধানসভা লোকসভায় আছেন সেই প্ল্যাটফর্ম থেকে যদি দায় গ্রহণ করেন, আমি দলের কথা জানি না, আমি অর্পণ ব্যানার্জি সংবাদ মাধ্যমের সামনে পাড়ার মোড়ে মাইক বেঁধে জনসভা থেকে বলবো, এই অনিয়ম বেনিয়মের দায় আমিও গ্রহণ করছি। কিন্তু এই 26,000 প্যানেল বাতিল হবার আগে এই ঘটনাগুলো ঘটেছিল যেগুলো বললাম, তাহলে আগে দায় ওনাদেরকে স্বীকার করতে হবে, তারপর তৃণমূলকে বলুন দায় গ্রহণ করতে। আপনি আচরি ধর্ম অপরকে শেখান, আপনারা নিজে দায় গ্রহণ করবেন না, তৃণমূলকে বলবেন দায় গ্রহণ করো নয়। আর বিজেপির এই বিষয়ে কথাই বলা উচিত না। বিজেপি নেতা আরএসএস করা দিলীপ ঘোষ দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন সংবাদ মাধ্যমে, আপনারা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া থেকে কেউ কেউ দুর্নীতি করেছে, তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। এখন বিজেপির তৃণমূল ছেড়ে যাওয়া ছাঁটগুলো কি বললো তাতে কিচ্ছু যায় আসে না। আমি বিজেপি বলতে দিলীপ ঘোষকে চিনব, যে আদি বিজেপি, আরএসএস করা বিজেপি, বিজেপি মানে আরএসএস। এটা সিপিএমের মানায় না বলা। সিপিএমের আমলে যে দুর্নীতি হয়েছে, সেই সময় তো এসএসসি ছিল না। 1997 সাল পর্যন্ত এসএসসি বলে কোনো সংস্থাই ছিল না। 1977 থেকে 1997 কিভাবে নিয়োগ হতো ওটা রাজ্য জানে। তো ফলে তাদের মানায় না। সমস্যা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং তার সহযোগীরা দায়ী। কুৎসিত তদন্ত হয়েছে, কুৎসিত তদন্ত হয়েছে বলেই তৎকালীন যিনি এসএসসি চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, তিনি জামিনে মুক্ত, প্রত্যেকে জামিনে মুক্ত, মানিক ভট্টাচার্য জামিনে মুক্ত, সবাই পার্থ চট্টোপাধ্যায় ছাড়া। কাল যদি পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্ত হয়ে যান, আপনারা কি বলবেন? আপনাদের বলার জায়গা থাকবে না। তাই প্রশাসনের প্রতি আস্থা রাখুন, ধ্বংসাত্মক কার্যকলাপ করবেন না। গতকাল মেজানিন ফ্লোর থেকে একজন মহিলাকে ঝাঁপ মারতে হয়েছে আপনাদের জ্বালায়, আপনারা তা আটকে রেখেছিলেন।
আমরা দেখেছি তার পা ভেঙে গেছে, গোটা সংবাদ মাধ্যম দেখিয়েছে। পুলিশ ধৈর্য ধরেছে, আপনারা এসএসসি চেয়ারম্যানকে প্রকাশ্যে খুনের হুমকি দিয়েছেন, আমি ভিডিও আপনাকে ব্যক্তিগত স্তরে পাঠিয়ে দেবো। তারপরেও রাজ্য প্রশাসন সহযোগিতা করেছে, বুঝিয়েছে, সকাল থেকে কোনো সমস্যা হয়নি। সূর্যাস্ত হবার পর আপনারা দ্বিগুণভাবে ঝাঁপিয়ে পড়েছেন ধ্বংসাত্মক আন্দোলন করতে। আর অদ্ভুত ব্যাপার, এনাদের প্রত্যেকটা আন্দোলনে ওই কয়েকটা চেনা মুখ, ওই অনিকেত মাহাতো, ওই দেবাশিস কি পদবি জানি না, যারা আরজি করের সময় ছিল, নেতৃত্ব দিত, তারা চলে আসে এবং খুব স্পর্শকাতর মুহূর্তে তাদের আগমন হয় সংবাদ মাধ্যমের সামনে। এখানে কি যোগসাজশ রয়েছে আমরা জানি। ওনাদের নথি পেশ করেছিলেন 35 লক্ষ না 3 কোটি কত লক্ষ টাকা ওনাদের উঠেছিল ফান্ড। তার মধ্যে বোধহয় 12 কোটি টাকা মতো খরচা করেছিলেন, আর 23 কোটি টাকা বেঁচে গেছে, না 23 কোটি টাকা খরচা করেছিলেন, 12 কোটি বেঁচে গেছে, হোয়াট এভার কিছু একটা ফিগার আছে। আমরা জানি না সেই অর্থের ব্যবহার হচ্ছে কিনা। এখানে পুরোটা তদন্ত সাপেক্ষ, তদন্ত করা হোক। এটাকে আরজি করের দ্বিতীয় রূপ দেবার চেষ্টা করা হচ্ছে। আরজি করের সময় আমরা দেখেছিলাম বিভিন্ন স্ট্রিং অপারেশন, কারা করেছিলেন সঠিক সময় সবাই জানতে পারবে। কিন্তু মানুষের সামনে এসেছিল এই যে ছাত্র সমাজের নবান্ন অভিযান, সেই ছাত্র সমাজের নবান্ন অভিযানকে কেন্দ্র করে কি চক্রান্ত করা হয়েছিল, কতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল, এগুলোর ক্ষেত্রেও হচ্ছে। সর্বাত্মক শান্তিপূর্ণ আন্দোলন হোক, রাজ্য সরকার সহানুভূতিশীল। পার্থ চট্টোপাধ্যায় এবং তার তৎকালীন সহযোগীদের বাঁচানোর কোনো জায়গা নেই। সম্পূর্ণ বিরোধিতা করছি, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তাদেরকে বাঁচানোর, তাদেরকে ডিফেন্ড করার কোনো জায়গা নেই, তারা দল থেকে বহিষ্কৃত। কিন্তু আন্দোলনটাকে ধ্বংসাত্মক জায়গায় নিয়ে যাবেন না, এমন কোনো পর্যায়ে নিয়ে যাবেন না যাতে অনভিপ্রেত ঘটনা সৃষ্টি হতে বাধ্য হয়। পুলিশকে বাধ্য করবেন না আপনাদের ওপর লাঠিচার্জ করতে। পুলিশের কোনো ইচ্ছা নেই এই প্রচণ্ড গরমের মধ্যে ঘেমে নেই আপনাদেরকে মারধর করবে। কিন্তু আপনারাও আন্দোলনটা শান্তিপূর্ণ করুন। আপনাদের ওপর যে অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে, আপনারা এসএসসি ভবন ঘেরাও করুন, সমস্যা নেই তাতে। বিগত দিনেও তো এসএসসি ভবন ঘেরাও হয়েছিল, তখন তো লাঠিচার্জ হয়নি। কিন্তু আপনারা এসএসসি ভবন ঘেরাও করতে গিয়ে পার্শ্ববর্তী অফিসগুলোর যারা এমপ্লয়ি, তাদেরকে কেন বেরোতে দিচ্ছেন না? কেন তাদেরকে হস্টেজ করে রাখছেন? এটা ধ্বংসাত্মক কার্যকলাপ, এটা কখনোই শান্তিপূর্ণ আন্দোলন হতে পারে না। সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন থেকে রেফারেন্স নিন, আন্দোলন শিখে নিন, শান্তিপূর্ণ আন্দোলন করে মানুষের অধিকার কিভাবে সুরক্ষিত করতে হয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।